দিনটা ছিল 3 জানুয়ারি। পরিবারের সকলে মিলে মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম মায়াপুর ঘোরার জন্য। তার জন্য শিয়ালদা থেকে সকাল 6:55 কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম এবং পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর। দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর স্টেশনে। এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। এখন এখান থেকে বাইরে যাব, গিয়ে অটো ধরবো, ধরে যাব মায়াপুর ঘাটে, সেখান থেকে যাব মায়াপুর। চলুন যাওয়া যাক। কৃষ্ণনগর নিয়ে এর আগেরও ভিডিও আছে আমার, গেদের ভিডিও আছে, কৃষ্ণনগর সিটি নিয়ে ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। আমরা ঘাটে যাব না, ডাইরেক্ট গাড়ি নিয়ে নিয়েছি কৃষ্ণনগর স্টেশন থেকে মন্দির। 250 টাকা নেবে, এই একটা টোটো পৌঁছে যাবো মন্দিরে। আর লঞ্চ পার হতে হবে না, ব্রিজ দিয়ে চলে যাব। কৃষ্ণনগর স্টেশন থেকে দুভাবে আপনি মায়াপুর যেতে পারেন। এক, পুরো টোটো বা অটো করে মায়াপুর মন্দিরের সামনে চলে যেতে পারেন। আর 2, কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জে হুলোর ঘাটে পৌঁছে সেখান থেকে ফেরি করে চলে যেতে পারেন মায়াপুরে। আমরা কৃষ্ণনগর স্টেশনের সামনে থেকে একটা গাড়ি বুক করে সেখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছিলাম মায়াপুরে, যাতে আমাদের ফেরি পারাপার না করতে হয়। না, এটা সিঙ্গাপুর নয়, এটা কৃষ্ণনগর দিয়ে যাচ্ছি। ওইটা হচ্ছে ঘাটের রাস্তা, আর আমরা যাচ্ছি এদিকে। এটা হচ্ছে জলঙ্গি, তাই তো? এই হচ্ছে জলঙ্গি নদী, এটা এসছে মেন রোড হচ্ছে ওদিকটা। সামনে হচ্ছে চৌবাচ্চা মোড়, এখান দিয়ে আমরা মায়াপুরের দিকে ঘুরে যাবো। সিধে চলে গেছে বেশি অটোটি, আমরা ঘুরে যাচ্ছি। অবশেষে দেখা বুঝলাম মায়াপুরের বিখ্যাত মন্দির। মায়াপুর এবং নবদ্বীপ ঘোরার জন্য আপনার হাতে অন্তত 2 দিন দরকার। মাঝখানে একদিন আপনাকে থাকতে হবে। সেটা আপনি মায়াপুর ইসকন ক্যাম্পাসের বাইরেও থাকতে পারেন, অথবা ইসকন ক্যাম্পাসের ভেতরেও থাকতে পারেন। ইসকন ক্যাম্পাসের ভেতরে যদি থাকতে চান, তবে সেক্ষেত্রে আপনাকে ইসকনের রুম অনলাইনে বুক করতে হবে মায়াপুর ইসকনের সাইট থেকে। এই হচ্ছে ঈশদীয় ভবন, এখানেই আছে আমাদের রুম। চলুন যাওয়া যাক ভেতরে। এই হচ্ছে এখানকার রিসেপশন, আর এই রুম আছে ওপরে, এরকম রুম আছে। এই হচ্ছে ঈশদীয় ভবনের লবি। জাস্ট দেখুন, কোনো 5 স্টার হোটেলের থেকে কিছু কম নয়। এখানে রুমগুলো সব 6 বেডেড। এই হচ্ছে লবি, দেখুন। আর এই হচ্ছে আমার রুম। রুমটা দেখুন, আমাদের রুম নাম্বার 1301। দেখুন, আমাদের 6 বেডের রুম, 4টে হচ্ছে গিয়ে এখানে আছে, আর ঠিক তার পাশে একটা রুম আছে যেখানে 2টো বেড আছে। টোটাল আছে 6টা বেড। একটা টেবিল চেয়ার আছে, 2টো চেয়ার, এইরকম হাত ধোয়ার জায়গা, এখানে খাবার দাবার রাখা যায়। আর এই বাথরুমটা দেখুন, বাথরুমের আলো। এই হচ্ছে বাথরুম, গিজার রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। বাথরুমে ফুটবল খেলা যায়। এই রুমের ভাড়া আমার পড়েছে 1848 টাকা। 6 জন থাকতে পারবো, আমরা 6 জন এসেছি, 6 জন থাকতে পারবো। আর রুমের পাশে যে ব্যালকনি, সেটা দেখা, ব্যালকনি বলা ভুল হবে, বাইরের দৃশ্যটা দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে এই এত বড় জানলা। আমাদের রুম থেকে বাইরে দেখুন গ্রাউন্ডটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ঈশদীয় ভবনের ক্যাম্পাস, সামনেটা। ওদিকে একটা চাষ জমি, যেটা আপনাদের দেখাচ্ছিল। চলুন একটু দেখে নেওয়া যাক কি আছে। আমি দেখতে পাচ্ছি এখানে বেগুন কি সুন্দর চাষ করে রেখেছে। দেখুন দেখুন কেমন বেগুন হয়ে রয়েছে গাছে। দেখুন, আমি উঠছি, সবাই সামনের দিকে মুখ করে বসেছে, আমি পেছন দিকে মুখ করে বসি। যারা আমার রাজগীরের ভিডিও দেখেছেন যে টাঙায় উঠেছিলাম, এরকম পেছন দিক করে বসেছিলাম। আর এখন টাঙা নেই, কিন্তু ব্যাটারি চালিত গাড়ি, তার পেছন করে বসেছি। এই হচ্ছে ক্যাম্পাস ঈশদীয় ভবনে। সুন্দর লোকজন সব বসে এখানে রোদ্দুর টদ্দুর পোয়াচ্ছে। এখন আমরা যাচ্ছি গদা ভবনের দিকে।
আচ্ছা, এই হচ্ছে জুতো এই ব্যাগে রেখে এই কাউন্টারে জমা দিতে হবে। তারপর এই হচ্ছে লাইন, এই লাইন করে এরা ছাড়বে, সেই অনুযায়ী আমরা খাবারের লাইনে ঢুকবো। চলো লাইন দেওয়া যাক। 1টা থেকে খাওয়া শুরু হবে আর এই হচ্ছে লাইন, এই লাইনে আমরা ঢুকবো। দেখুন কিরকম হয়েছে গদা ভবনে খাবার ভিড়, গদা ভবনে খাওয়ার জন্য লাইনের ভিড় দেখুন, এরকম ঘুরে ঘুরে আসছে। আগে থেকে কেটে রাখা কুপন দেখিয়ে আমরা গদা ভবনের ভেতরে ঢুকলাম প্রসাদ গ্রহণের জন্য। আগে এখানে কচ্ছপও ছিল, এখন আছে কিনা জানি না। এই হচ্ছে লাইন এন্ট্রান্স, চলুন ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখানে বসে খেতে হবে, এখানে বসে খেতে হবে, এই হচ্ছে। আর এইদিকে হচ্ছে কি লাইন, এই লাইন দিয়ে ঢুকে আপনাকে খাবার নিতে হবে। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে একটা রুটি আছে, একটা সবজি আছে বাঁধাকপির, একটা পনিরের সবজি, ভাত, ডাল আর পায়েস। প্রথমে রুটি দিয়ে খাচ্ছি, বাঁধাকপির সবজি ভালো। এবার পনিরের সবজি মোটামুটি ভালো, ঠিক আছে। ফিনিশ করে বলছি হয়ে গেল খাওয়া দাওয়া। খুব সুন্দর খাবার এবং খুব গরম খাবার। খাবার শুরু হয় এই 12:30 থেকে, ধরুন বলে 12:30, অনেক সময় 1টা থেকে শুরু করে, লোকজন বেশি হলে 12:30 শুরু করে। কুপন 80 টাকা। সকাল এই ধরুন 10টা 10:30টার মধ্যে কুপন দেওয়া শেষ হয়ে যায়। হয়তো তার আগে হয়ে যেতে পারে, যে কুপন যদি বেশি বিক্রি হয় তাহলে তার আগে হয়তো শেষ হতে পারে। আপনারা চেষ্টা করবেন সকাল 9টার মধ্যে কুপনটা কেটে নেওয়া, তাই জন্য বেস্ট হবে আগের দিন এসে এখানে থাকা। গদা ভবনের ক্যাম্পাসটা আরেকবার দেখেন। আগে আমরা যাচ্ছি নবদ্বীপ, আজকে নবদ্বীপ ঘুরে নেব, তারপর ফিরে এসে এখানে বিকেলবেলাটা ঘুরবো, আরতি দেখবো মায়াপুরে, আবার কালকে সকালবেলা থাকবো মায়াপুরে। এখন যাচ্ছি নবদ্বীপ। নবদ্বীপ যেতে গেলে এখানে নবদ্বীপ ঘাট আছে, সেখানে যেতে হবে, টোটো করে যেতে হয়। চলুন যাওয়া যাক। একটা টোটো ভাড়া করে আমরা যাচ্ছি, 10 টাকা করে ভাড়া, যাব নবদ্বীপ হোটেল। এখানে পৌঁছে এইটা হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার ঘাট, আর এই দিকে হচ্ছে নবদ্বীপ যাওয়ার ঘাট। এই হচ্ছে টিকিট, জনপ্রতি 10 টাকা। চলুন যাওয়া যাক। অবশেষে আমাদের লঞ্চটা ছাড়লো। এখন আমরা যাচ্ছি জলঙ্গি নদী দিয়ে, যেটা আগে গিয়ে মিশবে ভাগীরথী নদীতে। এবার দেখতে পাবেন আপনারা দুটো জলের আলাদা, এই দেখুন, এই দেখুন দুটো জলের কালার আলাদা, খোলা কালো। এই চলে এলাম আমরা ভাগীরথী নদীতে। নবদ্বীপে এসে পৌঁছেছি, এবার একটা গাড়ি ভাড়া করে ঘুরবো। চলুন। তো আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি, ওনার সঙ্গে কথা হয়েছে 250 টাকা, বলেছে ভালো লাগলে 300 টাকা দেব। তো 12টা পয়েন্ট আমাদের ঘোরাবে। নবদ্বীপের রাস্তাঘাট কিন্তু খুব কনজেস্টেড, তাই পার্সোনাল গাড়ি বা 4 চাকার থেকে এটা ভালো হবে যে একটা টোটো ভাড়া করে আপনারা ঘুরুন। এছাড়াও টোটোওয়ালারা কিন্তু এখানকার ভ্রমণ গাইড, ওরাই আপনাকে খুব সুন্দর করে ঘুরিয়ে দেবে। শ্রীধাম নবদ্বীপ নদিয়ার এই শহরে আনাচে কানাচে ছড়িয়ে আছে মহাপ্রভুর স্মৃতিচিহ্ন। রাস পূর্ণিমাতে প্রচুর মানুষের সমাগম হয় এই পবিত্র তীর্থক্ষেত্রে। রাস পূর্ণিমা ছাড়াও বছরের সবসময়ই প্রায় এখানে মানুষের ভিড় লেগে থাকে। নবদ্বীপে আমাদের প্রথম গন্তব্য ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের রাধারানীর মন্দির। এখানে একটা গুপ্ত বৃন্দাবন আছে। 10 টাকার টিকিট কেটে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা আলোকসজ্জার মাধ্যমে দেখানো হয়েছে। ইচ্ছা করলে আপনারা সেটা দেখে নিতে পারেন। হয়ে গেল গুপ্ত বৃন্দাবন, এবার নেক্সট পয়েন্টে যাবো। চলুন যাওয়া যাক। এখন যাচ্ছি নিত্যানন্দ মিলন মন্দির। এরপর আমরা গেছিলাম নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে, কিন্তু সেই মন্দিরে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আমরা সেখান থেকে চলে গেলাম শ্রী শ্রী সীতানাথ
অদ্বৈত প্রভুর মন্দির। নবদ্বীপে বেড়াতে এলে আপনারা দেখতে পাবেন এখানকার প্রতি বাড়িতেই মহাপ্রভুর সঙ্গে কিছু না কিছু লিঙ্ক রয়েছে এবং নবদ্বীপে প্রত্যেক মোড়ে মোড়েই আপনি মন্দির দেখতে পাবেন যা বহু বছর পুরনো। প্রত্যেক মন্দিরের ইতিহাস যদি আপনাদের বলতে থাকি তাহলে হয়তো 3টে এপিসোড লেগে যাবে। এখন এসছি 60 ফুট গৌরাঙ্গর মূর্তি দেখতে। এখানে টিকিট লাগে জনপ্রতি 10 টাকা, বাচ্চাদের ফ্রি। এই গৌরাঙ্গ মূর্তির উচ্চতা 60 ফুট। এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো একটা বাগান আছে এবং তাতে গৌরাঙ্গের জীবনের বিভিন্ন কাহিনী মূর্তির মাধ্যমে বোঝানো আছে। এবারে যাচ্ছি মহাপ্রভুর জন্মস্থান। এই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। কি জুতো রেখে যেতে হবে না? জুতো পরেই যাওয়া যায়? গাড়িও তো ঢুকে যাবে ভেতরে না? গাড়ি ঢুকালে হবে, ওদিকে গাড়ি থাকবে। আচ্ছা, মহাপ্রভুর জন্মস্থান নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলে তার জন্ম হয়েছে নবদ্বীপে, কেউ বলে তার জন্ম হয়েছে মায়াপুরে। আমরা এই মুহূর্তে এসেছি নবদ্বীপের মহাপ্রভুর জন্মস্থানে। বিতর্ক যাই হোক না কেন, আমাদের উচিত হবে কোনো জায়গায় ঘুরতে গেলে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখা। যেমন এখন এসছি এই নবদ্বীপের মহাপ্রভুর জন্মস্থানে। নিম গাছের তলায় সচিমাতার কোলে আছে মহাপ্রভু। এবারে যাচ্ছি একলা নিতাই। এটা হচ্ছে একলা নিতাই। এবারে যাচ্ছি নবদ্বীপের স্প্ল্যানেড পোড়ামাতলা। পোড়ামাতলা নবদ্বীপের মানুষদের কাছে খুব জাগ্রত এক মন্দির। এটা অ্যাকচুয়ালি মা ভবতারিণীর মন্দির। 500 বছর আগে কোনো এক অজ্ঞাত কারণে এই মন্দিরটি পুড়ে গেছিল, তাই নাম হয়েছে পোড়ামাতলা। এরপর আমরা সেদিন গেছিলাম আমাদের সেদিনের দ্বিতীয় সোনার গৌরাঙ্গের মন্দির দেখতে। এবারে যাচ্ছি সমাজবাড়ি মন্দির। নবদ্বীপের লাল দই খেতে এসেছি। দই ঘর হচ্ছে ক্ষীর দই, এর দানাদার দই 20 টাকা। আর কিলো কত? এইটা হচ্ছে 30 টাকা করে। 100 গ্রাম 30 টাকা। দানাদার একদম ক্ষীর, ঠিক আছে? এইগুলো ট্রাই করবেন। আবার আমরা নবদ্বীপ থেকে মায়াপুরের দিকে রওনা হলাম। এখন টাইম হচ্ছে 5:10। ফেরার পথে আবার আমরা দর্শন পেলাম ভাগীরথী আর জলঙ্গের মিলনস্থলে। চলে এসেছি মন্দিরে। ভেতরে টোটো চলে, ইসকনের টোটো। সেই টোটো করে যাচ্ছি মেন মন্দিরে, যেখানে আরতি হবে। মন্দিরে ঢোকার আগে ক্যামেরা মোবাইল সব জমা করতে হবে, তো ক্যামেরা মোবাইল জমা করে দিচ্ছি। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আপনাদের সব বলছি। ভেতরে দর্শন করে বেরোলাম। খুব সুন্দর ঠাকুর আছে ভেতরে, রাধাকৃষ্ণের আছে, গৌরনিতাই আছে, খুব সুন্দর। এটা ভাষায় বোঝানো যাবে না, আপনারা এলে তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর। ঠিক আছে, এবার রাত্রি হয়ে গেছে। আমাদের কুপন কাটা আছে গদা ভবনেই, তো গদা ভবনে যাচ্ছি আমি এখন। রাত্রির খাবারটা খেয়ে তারপরে আজকে যাব রুমে। রাতের খাবার হচ্ছে গিয়ে রুটি, একটা তরকারি আছে আলু ছোলা দিয়ে, একটা মিক্স ভেজ আছে, মিষ্টি আছে, আর ভাত ডাল ছিল, সেটা আমি নিয়ে নিই। চলুন খেয়ে নেওয়া যাক। গুড মর্নিং। আজকে 4 জানুয়ারি 2024। আমি মায়াপুরে আছি। কাল রাত্রে ছিলাম এই ঈষদীয় ভবন দেখতে পাচ্ছেন পেছনে, এখানেই ছিলাম।
সকালবেলা একটু চা খেতে বেরিয়েছি। বাই দ্য ওয়ে, একটা ইনফরমেশন, ইসকনের ভেতরে কিন্তু আপনারা কোনো রকম চা বা কফি কিছু পাবেন না। চা খেতে হলে আপনাদের এই ক্যাম্পাসের বাইরে গিয়ে চা খেতে হবে। দেখুন কত সুন্দর লাগছে। এই হচ্ছে ঈষদীয় ভবন, যেখানে কালকে আমরা ছিলাম। ওই ঈষদীয় ভবন যেখানে লেখা রয়েছে ঠিক তার উপরের ঘরটাতে আমরা ছিলাম। আর এই হচ্ছে ইসকনের নির্মীয়মান মন্দির, যে মন্দিরটা কবে ওপেন হবে, যে বছরই যাচ্ছি বলছে তার পরের বছর ওপেন হবে, কবে যে হবে তার ঠিক নেই। আপনাদের দেখিয়ে দিচ্ছি মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে বর্তমান কনস্ট্রাকশন স্ট্যাটাস কি আছে। দেখুন এখনো এত কাজ বাকি আছে। নিচের পোর্শনটা তো ছেড়েই দিলাম, নিচের পোর্শন কিছুই হয়নি। ওপরের পোর্শনে যে সময় যতটা কাজ হয়েছে তার মধ্যে এখনো পাথর লাগানো, পাথর কাটিং, এত কাজ বাকি আছে। সুতরাং আপনারা যখনই আসেন বলেন যে পরের বছর হবে, পরের বছর হবে, পরের বছরটা কবে সেটা এখন বলা মুশকিল। নিশ্চয় তো সমস্ত কাজই বাকি আছে। দেখুন এই সাইডে এতটা কাজ বাকি আছে, নিচে এই পরিমাণ কাজ বাকি আছে। দেখুন এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, এই পরিমাণ কাজ এখনো নিচে বাকি আছে। আপনারাই আইডিয়া করে নিন এই মন্দিরটা কত সালে ওপেনিং হতে পারে, না হতে পারে। শঙ্খ ভবনের পাশেই আছে মেন মন্দির, সুতরাং আপনারা যদি এখানে বুকিং করতে চান, আপনারা মন্দিরের কাছাকাছি থাকতে চান, তাহলে শঙ্খ ভবনে আপনাদের বুকিংটা নেওয়া ঠিক হবে। আর এই হচ্ছে গিয়ে মেন মন্দির। এখান থেকে চেক আউট করে প্রথমে জিনিসপত্র কোথাও একটা রেখে একটু ঘুরবো, ঘুরে আজকে বাড়ি পথে রওনা হবে। ঠিক আছে, চলুন। চেক আউট করে বেরিয়েছি আর ফ্রিতে প্রসাদ খাওয়ানো হচ্ছে। কেমন টেস্ট প্রসাদের? যদিও টেস্ট জিজ্ঞেস করা উচিত না, তবু জিজ্ঞেস করলাম। এই হচ্ছে গোবিন্দোস, মায়াপুরের ভেতরে একটা রেস্টুরেন্ট। চলুন দেখা যাক ভেতরে কি খাবার দাবার পাওয়া যায়। গোবিন্দোসে আমরা অর্ডার করেছিলাম আলু পরোটা আর ধোসা। দুটোরই সাইজ ছিল অনেকটা বড়, কোনো একা মানুষের পক্ষে খাওয়া একটু মুশকিল। এই হচ্ছে এত বড় আলু পরোটা। আরেকটা ব্যাপার হলো, গোবিন্দোসে খাবারের টাইমটা কিন্তু মেনটেন করে আপনাদের আসতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি টাইমটাকে একটু। এই হচ্ছে খাবারের টাইমিং। তো ব্রেকফাস্ট হয়ে গেল, এখন আমরা যাচ্ছি গোশালায়। এখানে আছে গৌরাঙ্গ কুটির, গোশালায় যাওয়ার রাস্তা। এই হচ্ছে গোশালা যাওয়ার রাস্তা। আমরা যাচ্ছি গোশালাতে। এই আমরা এসছি গোশালাতে। এই হচ্ছে গোশালার গেট। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনারা দেখে নেন। চলেন ভেতরে যাওয়া যাক গোশালা। এই হচ্ছে গোশালা, ওই তো গরু। এই হচ্ছে গোশালার গরু, অনেক গরু। এই হলো গোশালা। এবার চলুন অন্যদিকে যাওয়া যাক। এইখানে হচ্ছে মায়াপুর ফুলডম থিয়েটার। এখানে 40 টাকার টিকিট কেটে আধ্যাত্মিক শো এখানে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে মায়াপুর ফুলডম থিয়েটার। এখন এসছি শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে যে এই মন্দিরেরও ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারবো না। তার কারণ মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড নয়, আপনাদের বাইরে থেকেই দেখতে হবে। আর যদি মায়াপুর আসেন তাহলে আপনারা ভেতরে ঢুকে সমস্ত কিছু দেখতে পাবেন। খুবই সুন্দর মন্দির। শ্রীলা প্রভুপাদ মানে ইসকনের যিনি প্রতিষ্ঠাতা যাকে বলা হয়, তার পুষ্প সমাধি মন্দির হচ্ছে এইটা। হয়ে গেল মায়াপুর। মায়াপুরের ইসকনের ভেতরে যা কিছু আছে দেখে নিলাম। এবার ইসকনের বাইরেও দু একটা পয়েন্ট আছে, সেইগুলো দেখব। চলুন যাওয়া যাক। মায়াপুরে যদি সাইট সিইং করতে চান তাহলে এটা বেটার হবে আপনি একটা টোটো বা অটো ধরে চলে আসুন ফেরিঘাটে। সেখান থেকে শুরু করুন আপনার সাইট সিইং। ফেরিঘাটের সামনেই আছে শ্রী জগন্নাথ মন্দির। এখান থেকেই শুরু করুন মায়াপুরের ইসকনের বাইরে
সাইট সিন। ঘাট থেকে বেরিয়েই প্রথমে পড়বে জগন্নাথ মন্দির। চলুন এটা দেখে নেওয়া যাক জগন্নাথ মন্দির। গিয়েছে বাহাতে পড়বে লক্ষ্মী নৃসিংহদেব। দেখুন এই হচ্ছে শ্রী লক্ষ্মী নৃসিংহদেব। তার একটু এগিয়েছে বাহাতে পড়বে পরমহংস গৌড়ীয় মঠ। এটাও একটা মঠ, এখানেও পুজো হয়, মন্দির আছে, পুজো হয়। কিন্তু আমি সকালবেলা আসাতে কিন্তু এখন বন্ধ, সেই জন্য দেখাতে পারছি না। এরপরে ষড়ভুজ মহাপ্রভু দর্শন। এবারে এসছি গোপীনাথ গৌড়ীয় মঠ। মেন বিগ্রহ ছবি তোলা বারণ, আর এখানে এই থাকার জায়গা আছে। হ্যাঁ, এর ভেতরে একটা মন্দির আছে, চলুন যাওয়া যাক। এই গৌড়ীয় মঠের ভেতরে একটা বড় মন্দির আছে। মন্দিরের ভেতরে ছবি তোলা যাবে না, বাইরে থেকেই দেখতে হবে। এবারে এসছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। অপূর্ব সুন্দর এই মঠ। মঠে একটা মন্দির নির্মীয়মান, সামনেই একটা রথ আছে, আর মেন মন্দির এইটা। এখন এখানেই পুজো হয়, পরবর্তীকালে এখানে পুজো হবে। এখানেও ফটো তোলা নিষেধ, তাই আপনাদের দেখাতে পাচ্ছি না। চলুন এবার আগে যাওয়া যাক। একটা টোটো বুক করেছি, ওনার নাম হচ্ছে ভীম ঘোষ। উনি আমাকে 3টে জায়গা ঘুরিয়ে দেবে। মহাপ্রভুর জন্মস্থান, যেটা একটা নবদ্বীপেও আছে, একটা এখানেও আছে, যা নিয়ে দ্বিমত আছে। মহাপ্রভুর জন্মস্থান, চাঁদকাজির সমাধি আর বল্লাল ঢিপি, এই 3টে জায়গা ঘুরিয়ে উনি আমাকে কৃষ্ণনগর যাওয়ার রাস্তায় নামিয়ে দেবে। প্রথমে যাচ্ছি মহাপ্রভুর জন্মস্থান। এখন এসেছি মহাপ্রভুর জন্মস্থানে, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভূমি। নবদ্বীপেও ছিল, এখানেও আছে, তো এই নিয়ে একটা দ্বিমত আছে। ওটা নবদ্বীপের জন্মস্থান ছিল, আর এইটা হচ্ছে মায়াপুরের মহাপ্রভুর জন্মস্থান। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে লর্ড শ্রী চৈতন্য's বার্থ প্লেস। কিন্তু সমস্যা হচ্ছে যে ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারবো না। আপনারা যখন আসবেন তখন নিজে চোখে দেখবেন শ্রী চৈতন্যর জন্মস্থান। আমি ভেতরে যাচ্ছি, কি কি দেখলাম ভেতর থেকে দেখে এসে আপনাদের বলছি। ভেতরে সেই নিম গাছ আছে যেখানে মহাপ্রভুর জন্ম হয়েছে বলে এনারা ক্লেম করছেন। তা সেখানে একটা ওই যেমন নবদ্বীপে মন্দির দেখেছিলেন সেরকমই মন্দির আছে, তবে কোনটা আসল জন্মস্থান কোনটা নকল এটা বলা মুশকিল, এ নিয়ে দ্বিমত রয়েছে। আর একটা লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির আছে, খুব সুন্দর। ঠিক আছে, আপনারা এলে এই মন্দিরটা দর্শন করবেন, ভালো লাগবে। মন্দিরে কোনোভাবেই ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আপনাদের ভেতরের ছবি দেখাতে পারলাম। চলুন এবার আগে নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। এটাই হচ্ছে শিবাশঙ্কর আর হচ্ছে অদ্বৈত গদাধর, যেগুলো আমরা নবদ্বীপেও দেখেছি, তাই এখানে আর নতুন করে কিছু দেখলাম না। এখন যাচ্ছি বল্লাল ঢিপি দেখতে, বল্লাল সেনের ঢিপি। এসছি বল্লাল সেনের ঢিপিতে। ইতিহাসটা একটু দেখে নিন। সেন বংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বিয়াদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1982 থেকে 1989 খ্রিস্টাব্দের মধ্যে খনন করেন, এবং সেখানে অনেক রকম জিনিসপত্র উদ্ধার হয়, আর এই ঢিপিটা উদ্ধার হয়। আচ্ছা, মায়াপুরের কাছে বামনপুকুরে অবস্থিত এই বল্লাল ঢিপি, অনুমান করা হয় যে এই ঢিপির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত রাজপ্রাসাদ ছিল। বল্লাল সেন, যিনি সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র ছিলেন, 1160 থেকে 1179 সাল পর্যন্ত সেন বংশের রাজত্ব করেছিলেন তিনি। 1982 থেকে 83 এবং পরবর্তীকালে 1988 থেকে 1989 সালে এএসআই এই জায়গাটা খনন কার্য করে এই ঢিপির নিচে অবস্থিত রাজপ্রাসাদ আবিষ্কার করেন। এই যে ঢিপিগুলো দেখছেন, এগুলো বল্লাল সেনের সময়কার। বাংলার রাজা ছিলেন, সেন বংশের রাজা ছিলেন যিনি। 1982 থেকে 1989 সালে এএসআই এই জায়গাটা খনন কার্য করে, এবং এই ঢিপি সমেত
বিভিন্ন জিনিসপত্র, প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র সেগুলো পাওয়া যায়। এই হচ্ছে সেই বল্লাল ঢিপি, যেটা মায়াপুরে এলে, মায়াপুর থেকে কিছুটা দূরে এলে আপনি দেখতে পাবেন। আপনাদের মনে আছে আমি নালন্দার ভিডিও দেখেছিলাম, সেখানেও কিছুটা এরকম স্ট্রাকচার আপনারা দেখতে পাবেন। এই হলো বল্লাল ঢিপি। চলুন এবার এই মায়াপুর ট্যুরের লাস্ট পয়েন্টে যাওয়া যাক, সেটা হচ্ছে চাঁদকাজির সমাধি। ঠিক আছে, চাঁদকাজির ইতিহাস সেইখানে গিয়ে বলবো। চলুন যা যাক। এখন এসছি চাঁদকাজির সমাধি। চাঁদকাজি মায়াপুরের কাছে বামনপুকুরে অবস্থিত এই চাঁদকাজির সমাধি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থতে চাঁদকাজির কথা উল্লেখ রয়েছে এবং চাঁদকাজি কিভাবে চৈতন্য ভক্ত হলেন সে কাহিনীও রয়েছে। তবে এখানকার লোকেদের মতে চাঁদকাজির আসল নাম ছিল মৌলানা সিরাজউদ্দিন। তিনি ছিলেন এই অঞ্চলের শাসক এবং গৌরেশ্বর হুসেন শাহের শিক্ষক। চাঁদকাজি শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘোর বিরোধী ছিলেন। এই চাঁদকাজি চৈতন্যদেবের সংকীর্তন বন্ধের আদেশ জারি করেন এবং তিনি সংকীর্তনকারীদের খোল পর্যন্ত ভেঙে দিয়েছিলেন। কিন্তু এই নিয়ম অমান্য করে শ্রী চৈতন্যদেব বিরাট নাম সংকীর্তন দল নিয়ে চাঁদকাজির বাড়িতে সংকীর্তন করতে থাকেন এবং সেই দিনে সংকীর্তন শোভাযাত্রা করে চাঁদকাজির বাড়িতে মহাপ্রভু ও চাঁদকাজি তর্কযুদ্ধে বসেন। শেষে চৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়ে যান। কেবল ভক্ত নয়, তিনি চৈতন্যগর্ত ভাবাদৃশ্যে দীক্ষিত হয়ে যান। এখানে যখন আসবেন দেখতে পাবেন মূল প্রবেশদ্বারে বড় বড় করে লিখিত হয়েছে ভক্ত চাঁদকাজি সমাধি। এই সমাধি ক্ষেত্রটি পরিচালনা করে মায়াপুর চৈতন্য মঠ। এখানকার লোকেদের বিশ্বাস, এই যে গাছটা দেখছেন, যেটা নাকি চাঁদকাজিকে কবর দেওয়ার সময়ই লাগানো হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই গাছটি 500 বছরেরও প্রাচীন হলেও এখনো জীবিত আছে, ফুল ফুটে যাচ্ছে। আর গাছটি এতটাই প্রাচীন যে গাছের গোড়া দেখতে কিন্তু কুমিরের গায়ের মতো। এই সমাধিকে গৌড়ীয় বৈষ্ণবরা তীর্থ বলে মানে। আচ্ছা, এই দাদার নাম হচ্ছে ভীম ঘোষ, ইনি আমাকে ঘোরালেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিও? এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সঙ্গে বেল আইকনটা অন করে দেবেন, তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাবে আপনার কাছে। আজ এই অবধি, পরে আবার দেখা হবে।